আমি চলে যাব আমার কোডে, এবং এইখান থেকে আসার পরে আমি যে বিষয়টাকে করতে পারি সেটা হচ্ছে যদি লোকালহোস্ট 3000 এ যাই, মানে নেক্সট.জেএস সার্ভারটাকে যদি রান করি, তাহলে এখানে আমার কিছু এরর দেখাচ্ছে। এররটা হচ্ছে লেআউটের একতম লাইনে, এবং লেআউটের একতম লাইনটা যদি খেয়াল করি হচ্ছে আমার পেজের উপর আছে লেআউট একতম লাইন, অর্থাৎ হচ্ছে এই নেপবারটা। সো নেপবার যেহেতু কম্পোনেন্ট যেহেতু আমি কেটেই দিছি, তাহলে নেপবার তো এই কম্পোনেন্ট ফোল্ডার থেকে নেপবারটা আসবে, রাইট? যেহেতু কম্পোনেন্ট নামে কোনো ফোল্ডারে নাই, সো এটা ইম্পোর্ট করার কোনো দরকার নেই। এবং এটা যদি কেটে দেয় আশা করি ঠিকঠাক হয়ে যাওয়ার কথা। এবং যদি চলে আসি, ওই যে দেখেন নেক্সট.জেএস অ্যাপ লেখাটা দেখা যায়, রাইট? এখন এটা যদি দেখা যায়, তাহলে আমাদের আজকে প্রথমে যে বিষয়টা আমরা জানার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা যে বিষয়টাকে করছিলাম, আমরা লাস্ট যে রাউটটা দেখছিলাম সেটা হচ্ছে প্যারালাল রাউট, রাইট? এবং আমি যদি ভুল না করে থাকি, তাহলে ওই প্যারালাল রাউটের মধ্যে একটু প্রবলেম মেবি ছিল, যেখান থেকে আমার নট ফাউন্ড বা এরকম কিছুটা আসতেছিল, এবং কনসোল করে রাখছি মেবি এইটার মধ্যে। আমি এটাকে একটু কেটে দেই। কেটে দেওয়ার পরে আমাকে প্রথমে বলবেন যে প্যারালাল রাউট বিষয়টা কি। এটার কনসেপ্ট আপনাদের অবশ্যই আমি বলছি, এবং প্যারালাল বিষয়টা আসলে কিভাবে কাজ করতেছে বা কোন পারপাসে প্যারালাল রাউটটাকে আমরা ব্যবহার করতে পারি, যেহেতু ইয়া করা হয়েছে, দেখানো হয়েছে আপনাদের। নেক্সট.জেএস এর ভিডিও কি সবাই দেখতেছেন? আচ্ছা, ওইটা দেখে নিয়েন, ওইটা দেখে জানায়েন, তাহলে আমি দিব নেক্সট.জেএস এর যে রাউট। আমরা তাহলে রাউট ছেড়ে আমরা আরেকটা টপিক নিয়ে আজকে আলোচনা করব, এবং আলোচনা করার জন্য আমরা চলে যাব। আমরা জানি নেক্সট.জেএস হচ্ছে রিয়েক্টের একটা ফ্রেমওয়ার্ক, এবং আমাদের যে কাজগুলো সবগুলো হয় হচ্ছে অপটিমাইজেশন সহকারে, এবং সিমিলার ভাবে এই কাজগুলো যদি আমাদের করতে হয়, সাপোজ রাউটিং তো আমরা দেখলামই, এবং আজকে আমরা প্রথমে যে বিষয়টাকে করব সেটা হচ্ছে এখানে আপনার কিছু অপটিমাইজেশন পার্ট আছে। আপনি অপটিমাইজেশনে যদি চলে আসেন, অপটিমাইজেশনে কি কি পাবেন? অপটিমাইজেশন আপনি দেখতে পাচ্ছেন ইমেজ, ভিডিও, ফন্ট, মেটাডাটা, এবং এই যে লেজি লোডিং থেকে শুরু করে প্যাকেজ ওয়েন্ডিং থেকে অ্যানালিটিক্স শুরু করে এই যে বিষয়গুলো। আমরা যখন একটা অ্যাপ্লিকেশন বানাইতাম, সাপোজ রিয়েক্টের একটা অ্যাপ্লিকেশন করতাম, তখন কি করতাম? ইমেজ ট্যাগ নিয়ে আমরা ইমেজ বসাইতাম না? ইমেজ ট্যাগ নিয়ে আমরা ইমেজ বসাইতাম, তারপরে বাকি কাজগুলো আমরা করতাম। সো আমাদের যে জিনিসটা প্রয়োজন হতো, সাপোজ আমরা যখন একটা প্রজেক্ট তৈরি করছিলাম ওরবি বা ওরবির মধ্যেও মনে হয় আমরা ইমেজ যেহেতু বারবার করে ব্যবহার করতে হবে, সেজন্য ইমেজটাকে একটা আমি কম্পোনেন্ট তৈরি করে নিয়েছিলাম, রাইট? সিমিলার পারপাসে আপনি যদি নেক্সট.জেএস ব্যবহার করেন, তাহলে নেক্সট.জেএস এর অপটিমাইজেশন বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। যদি খেয়াল করেন, নেক্সট.জেএস কামস উইথ দ্য ভেরিয়েন্ট অফ বিল্ট ইন অপটিমাইজেশন ডিজাইনড টু ইমপ্রুভ ইউর অ্যাপ্লিকেশনস স্পিড কোর ওয়েব ভিটালস। সো এইখান থেকে অপটিমাইজেশন করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে দেখতে পাচ্ছেন ইমেজেসে যদি আমি একটু চলে আসি, তাহলে ইমেজ অপটিমাইজেশনের যে বিষয়টা, এখানে ইমেজ যদি আপনার নিতে হয়, সাপোজ আমাদের এই হচ্ছে প্রজেক্ট, এই প্রজেক্টের মধ্যে যদি আমার ইমেজ শো করানোর প্রয়োজন হয়, তাহলে আমরা কিভাবে ইমেজ শো করাই বলেন তো? আমাদের যদি ইমেজ শো করানোর প্রয়োজন হয়, তাহলে প্রথমে একটা ইমেজ রাখি, রাইট? ইমেজটাকে আমি একটু রেখে দিচ্ছি। সাপোজ আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে নিব, এবং ইমেজ নেওয়ার জন্য আমি এখানে চলে আসতে পারি। এখানে চলে আসার আগেও ইমেজের বিষয়টাকে আমরা দেখতে পারি। তো মনে করেন একটা ইমেজ আমি এখান থেকে নিয়ে নিই, সেটা হচ্ছে লরেম ইমেজ। এখানে যদি আমি চলে যাই, এটাতে যদি আমি একটু খেয়াল করি, এই হচ্ছে আমার একটা ইমেজ, এবং এটাও একটা ইমেজ। এমন ইমেজ যদি আমার ব্যবহার করতে হয়, এই ইউআরএলটাকে আমি নিলাম। নিয়ে নেওয়ার পরে মনে করেন আমি পেজে ব্যবহার করব, তাহলে নেক্সট.জেএস এবং এই রিটার্নের ভিতরে এইচ1টাকে না রেখে আমি এখানে এসে বলে দিলাম যে একটা ইমেজ ট্যাগ হবে, ইমেজ ট্যাগ। তাহলে কি আইএমজি ট্যাগ নিতাম না? ওকে, সো এখানে এসে মনে করেন আইএমজি, আচ্ছা হাতেই বানানি, হ্যাঁ জেএসএক্স এক্সটেনশনটাকে জেএসএক্স করে নিলে এটা সাজেস্ট করবে। জেএসএক্স যদি করে দিই, আশা করি এখন সাজেস্ট করার কথা। এবং এখানে এসে যদি আমি ইমেজ দেই, ওই যে ইমেজটা চলে আসছে। এখন এই সোর্সের ভিতরে আমার লিঙ্কটা বলে দিব, রাইট? তাই না? আচ্ছা, সোর্সের মধ্যে তো আমি এখান থেকে লিঙ্ক, আপনি যদি লিঙ্ক পান, যেমন এপিআই থেকে সরাসরি যখন ডাটা আসে তখন তার অ্যাডসেন্সে থাকে না, কারণ এপিআই থেকে থাকে, যদি এভাবে বসানোর প্রয়োজন হয় আর কি। আমি এটাতে চলে গেলাম, দেখেন ইমেজটা দেখা যায়, সবকিছু ঠিকঠাক, ইমেজ তো বসানো যাচ্ছে নাকি?
আপনি চাইলে এখানে উইথ হাইটও দিতে পারেন, কিন্তু নেক্সট.জেএস এ যখন আপনার এই কাজগুলো করতে হবে তখন আপনাকে যে বিষয়গুলো দিতে হবে, যেমন আগে আমরা সোর্স দিতাম আর অলটা দিয়ে দিতাম, রাইট? কিন্তু আপনার এই যে উইথ হাইট, তারপরে ব্লু ডাটা ইউআরএল প্লেস হোল্ডার, এই জিনিসগুলা এখানে এই জিনিসগুলো প্রয়োজন না হলে উইথ হাইট দিতে হয়। এবং আপনি যে এখানে যদি খেয়াল করেন তাহলে লেখা আছে যে অটোমেটিকলি প্রোভাইডেড। আপনাকে যখন আপনি যখন কোনো এপিআই নিয়ে কাজ করবেন, সাপোজ আমরা যেহেতু নেক্সট.জেএসটা ব্যবহার করতেছি, সো নেক্সট.জেএস তো আমরা ফ্রন্ট এন্ডের এখানে পারপাসে আমি এখান থেকে ডাটা ফেসিং করতে পারবো, রাইট? সো ডাটা ফেসিং আমরা আগে কি করতাম, আমি ইমেজটা থেকে একটু দূরে সরে এসে মনে করেন এখন একটা এপিআই থেকে আমি ডাটা ফেস করব, নেক্সট.জেএস এর মাধ্যমে এগুলাকে ডাটা ফেস করব। তো ডাটা যদি আপনার ফেসিং করতে হয় তাহলে আপনাকে যে বিষয়টা করতে হবে, আমরা জানি যে আমরা ফ্রন্ট এন্ডের মধ্যে ইউজ এফেক্ট নিতাম, ইউজ এফেক্টের ভিতরে এসে আমরা হচ্ছে আমাদের ওই এক্সজিএস দিয়ে হিট করতাম হচ্ছে একটা ইউআরএল এ, যে ইউআরএল থেকে হচ্ছে আমি ডাটাগুলো পাইতাম, তাই না? যেমন হচ্ছে আমরা প্রথমে আমরা যখন আমরা ব্যাকএন্ড জানতাম না তখন আমরা ডামি এপিআই থেকে ডামি এপিআই এর সাহায্য নিয়ে হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডটাকে করছিলাম, রাইট? এগুলা দিয়ে হচ্ছে আমরা সাজাইছিলাম। সো সিমিলার ভাবে আমার তো এমন এপিআই থাকতেই পারে, এমন এপিআই যখন আমাকে দিবে তখন সেটা আমি অ্যাজ আ ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কি করতে হবে, আমার ইউআই তে শো করাইতে হবে না, সাজাইতে হবে না এগুলাকে। ওকে, সো এগুলোকে যদি আমার সাজানোর প্রয়োজন হয় তাহলে আমার ডাটা ফেচ করতে হবে। সো ডাটা যদি আমাদের ফেচ করতে হয় তাহলে আমরা কিভাবে ডাটা ফেচ করতে পারি, ডাটা ফেসিং এবং ক্রেশিং এ যদি চলে আসেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন ডাটা ফেসিং। ডাটা ফেসিং করার জন্য আপনাকে যে বিষয়টা করবে ওনারা, সেটা হচ্ছে ওনারা এইখান থেকে ওনাদের তৈরি করাই একটা ফেজ দিবে। দেখেন ডাটা কিভাবে ফেচ করতে হয়, আমি যদি একটু নিচে যদি চলে আসি তাহলে এটা ডিটেলসটা আমি দেখতে পাবো আশা করি। এবং সার্ভার অ্যাকশন এবং এই মেথডের গুলো যদি আমি এখান থেকে চলে আসি তাহলে এখানে এক্সপোর্ট ডিফল্ট করা আছে ফাংশন পেজ, এ হচ্ছে ডাটা এবং পোস্টটাকে নিচে নেওয়ার পরে এখানে পোস্ট বসাই দিছে। সিমিলার ভাবে আমরাও করব, তো করার আগে আমরা একটু এখান থেকে দেখে নেই, সেটা হচ্ছে সার্ভার অ্যাকশন এবং অ্যাকশনে যদি চলে আসি, ডাটা ফেচিং করার কয়েকটা ওয়ে আছে, রাউটিং না, এই হচ্ছে আমার ডাটা ফেচিং, এটাকে আরো ক্লিয়ার ভাবে দেওয়ার কথা ছিল। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। সো ডাটা ফেসিং এখান থেকে আমরা নিব এবং এটাকে টাইপ স্ক্রিপ্ট না জাভাস্ক্রিপ্ট করে দিলাম। মনে করেন এই হচ্ছে আপনার এপিআই, এই হচ্ছে আপনার এপিআই, এই এপিআই তে হিট করলে কি পান, আপনি সকল ডাটাগুলো পান, রাইট? সো এই এপিআই থেকে যদি আপনার ডাটাগুলো নিয়ে আপনার ফ্রন্ট এন্ড, এই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনে যদি আমার শো করানোর প্রয়োজন হয় তাহলে আমার ডাটাটাকে ফেচ করতে হবে, রাইট? এই এপিআই থেকে ডাটাটাকে নিয়ে আমার ফেচ করে বসাইতে হবে, তাই তো? আমাকে যদি এই কাজটা করতে হয় তাহলে আমি কয়েকটা ওয়েতে করতে পারি, আপনি এখান থেকে দেখতে পাবেন। সেটা হচ্ছে আমি এটার ডিটেলসটা দেখতে হলেও ভালো ছিল। দিস গাইড উইল বি ওয়ার্ক টু থ্রু বেসিক ডাটা ফেচিং অ্যান্ড ক্যাশিং নেক্সট.জেএস, প্রোভাইডিং প্র্যাকটিস এক্সাম্পল বেস্ট প্র্যাকটিসেস। ওকে, the example stick basic server side data fetching API and asynchronous React server component fetching. এটার এক্সাম্পলটা সামহাও যদি আমি এটাকে দেখাইতে পারতাম তাহলে এখান থেকে ভালো ছিল। আচ্ছা, এখান থেকে ডাটা যদি আপনার ফেস করার প্রয়োজন হয় তাহলে এই যে কম্পোনেন্টটা আমাকে একটু বলবেন। আমার তো রিঅ্যাক্টের মধ্যে দুই রকমের আমার রেন্ডারিং হয়, একটা হচ্ছে সার্ভার সাইড রেন্ডারিং আর একটা হচ্ছে কোন সাইড রেন্ডারিং, ক্লায়েন্ট সাইড রেন্ডারিং। তো আমি এই যে আমার পেজটা, এই পেজের মধ্যে লেআউট এবং এই হচ্ছে আমার পেজ, আমি যে এইটা যেটা দেখতে পাচ্ছি, এই যে আউটপুটটা দেখতে পাচ্ছি এবং এই পেজ ডট জেএস, এটা কোন রেন্ডারিং হচ্ছে, সার্ভার সাইড না হচ্ছে ক্লায়েন্ট সাইড? কেন সার্ভার সাইড? ওকে, আমরা জানি হচ্ছে ডিফল্ট ভাবে আমাদের নেক্সট.জেএস থাকে হচ্ছে সার্ভার সাইডে, কিসে? সার্ভার সাইডে। আমি যদি ক্লায়েন্ট করতে চাই তাহলে আমার উপরে লিখতে হবে ইউজ ক্লায়েন্ট, তাই তো? সো এই জিনিসটা আমাকে লিখে দিতে হবে। সো আমি যে বিষয়টাকে করতে পারি সেটা হচ্ছে এখান থেকে এসে আমার যদি এটাকে ডাটা যদি ফেচ করতে হয় আমি ক্লায়েন্ট সাইডেও ফেচ করতে পারবো এবং সার্ভার সাইডেও কি করতে পারবো, ফেচ করতে পারবো। সো এটাকে যদি আমার ফেচ করতে হয়, সাপোজ আমি এখান থেকে এসে ওনার একটা এক্সাম্পল দিছে, দেখতে পাচ্ছেন অ্যাওয়েট এবং ফেচ, ফেচ মেথডের মাধ্যমে ওনারা কি করতেছে, ডাটাকে ফেচ করতেছে এবং এই ডাটাটাকে ফেচ করার পরে ডাটাটাকে জেসনে কনভার্ট করতেছে। আমরা জাস্ট এই এক্সাম্পলটা একটু নেওয়ার চেষ্টা করি। আমি জাস্ট এখান থেকে, হ্যাঁ 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 হ্যাঁ
আচ্ছা, কেন বসাবো সেটার আমি অ্যান্সারটা দিচ্ছি স্যার। একটু স্যার, একটা মিনিট, আমি একটু আসতেছি। যে ক্লায়েন্ট সাইডের যে রেন্ডারিং প্রসেসটা প্রথমে সাপোজ আপনি যেই ফ্রেমওয়ার্কই ব্যবহার করেন না কেন সেটার উপর ডিপেন্ড করে আপনার যে পুরো প্রসেসটা বা পুরো ওয়েবসাইটটা এইটা ব্রাউজারে এসে এইচটিএমএল সিএসএস এ কনভার্ট হয়ে তারপরে ইউজারকে দেখায় বা আপনাকে দেখায়, রাইট? এই যে পুরো প্রসেস ব্রাউজারে আসার পরে যে রেন্ডারিংটা সেটা হচ্ছে ক্লায়েন্ট সাইড, আর সার্ভার সাইডের রেন্ডারিংটা হচ্ছে সে কি করে থাকে অলরেডি রেন্ডার হয়ে, মানে হচ্ছে সার্ভার থেকেই রেন্ডার হয়ে আসে, তাহলে এটাতে আবার সার্ভার সাইডটা ফাস্ট। এখন কথা হচ্ছে আমরা কোন পারপাসে ক্লায়েন্ট সাইড ব্যবহার করব আর কোন পারপাসে আমরা সার্ভার সাইডটাকে ব্যবহার করব। বিষয়টা একেবারে ক্লিয়ার, সেটা হচ্ছে আপনি যখন আপনার একটা অ্যাপ্লিকেশন বানান তখন অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো একটা জায়গায় ক্লিক করার প্রয়োজন হয় হয়তো, নাকি? কোন একটা জায়গায় ক্লিক করে আমি একটা এমন কোনো কিছু করে ফেলতে চাই, আমি সাইন আপের মধ্যে ক্লিক করলাম, বা হচ্ছে একটা বাটনে ক্লিক করলাম, বাটনে ক্লিক করার পরে আমার পুরো ওয়েবসাইটটাকে আমি ডার্ক মোড করে দিতে পারি, রাইট? আবার এমনও হইতে পারে যে আমি নেভবারের 3টা ডটের উপরে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে ন্যাবের ড্রপ ডাউন গুলো চলে আসলো, হইতেই পারে। এমন কোনো ইন্টারেক্টিভ এবং কাজগুলো যদি করার প্রয়োজন হয় সেটা সার্ভার সাইটে করা যায় না। কোন সাইটে করা যায় না? সার্ভার সাইডে করা যায় না। সাপোজ ইউজ ইফেক্ট দিয়ে আমরা কি করি, আমার রেন্ডারিং এর সাথে সাথে আমার কি করতে হবে, ডাটাটাকে আমার শো করাইতে হবে, এমনটা না? ওকে, এবং এই ইউজ ইফেক্টটা আপনি সার্ভার সাইডে ব্যবহার করতে পারবেন না। ক্লিয়ার? কেন করতে পারবো না? কারণ এটা সার্ভার সাইডের মধ্যে কোনো ক্লায়েন্টের কোনো কিছু করতে পারবেন না। সার্ভার সাইডের মধ্যে আপনি ক্লায়েন্টের কোনো কিছু করতে পারবেন না। যেমন হচ্ছে আপনি একটা স্টেট নিছেন, স্টেট কি করি আমরা, স্টেটের মানটাকে পরবর্তীতে যে আপডেট করে আসি, রাইট? ইউজ স্টেট কি হুকস ব্যবহার করি, ইউজ স্টেট। সো এমন সার্ভার সাইডের মধ্যে কোনো হুকস আপনি ব্যবহার করতে পারবেন না, সেটা হচ্ছে সার্ভার সাইড, ওরা তো সার্ভার সাইডে জেনারেট হচ্ছে। যদি আপনার প্রয়োজন হয়, আপনার ওয়েবসাইটে প্রয়োজন হবে, মাস্ট প্রয়োজন হবে না যে নেটবারের 3টা ডট থাকবে, ক্লিক করলে আমি মেনুগুলো দেখাই দিব, বা এমন ইন্টারেক্টিভ কাজের তো প্রয়োজন, অনেক প্রয়োজন হয়। এমন যেই জায়গাতে আপনার ইন্টারেক্টিভ কাজ বা এরকম প্রয়োজন হবে সেই জায়গাতে আপনার ওই কম্পোনেন্টটাকে করে নিতে হবে হচ্ছে সার্ভার ক্লায়েন্ট সাইড। ক্লিয়ার? এখন বিষয়টার একটু স্ট্রাকচারটা আমি একটু এঁকে দেখাই যে কেমন হবে। সেটা হচ্ছে এক্সেল ড্রতে যদি আমি চলে যাই, সাপোজ এই হচ্ছে আমার একটা ওয়েবসাইট বা এটা আমার একটা ওয়েব পেজ, রাইট? আমরা রিয়েক্টে যখন কোনো কাজ করি তখন একটা ওয়েব পেজকে কয়েকটা খণ্ডতে ভাগ করে নেই না? সাপোজ আমি যদি এটাতে আসি, এটাতে এসে আমি বলে দিলাম সেটা হচ্ছে আমার নেটবার, এটা মনে করেন আমার ব্যানার, এটা মনে করেন আমার অ্যাবাউট, এইটা মনে করেন আমার ফুটার। ওকে, দেখেন আমার একটা পেজকে আমি কয়েকটা ভাগে ভাগ করতে পারি। এখানে কোনো ধরাবদ্ধ নিয়ম আছে যে তুমি এতটা কম্পোনেন্ট নিতে পারবা? বলেন তো, কোন নিয়ম তো নাই। আমি আমার একটা পেজকে অনেকগুলো খন্ডে খন্ডে বিভক্ত করতে পারি, রাইট? আমি আমার সুবিধার্থে, যেমন হচ্ছে আমার নেটবারটাকে আমি আলাদা একটা কম্পোনেন্টে রাখি, ব্যানারটাকে আমি আলাদা কম্পোনেন্টে রাখতে পারি, অথবা ব্যানারের মধ্যে অনেক টেক্সট আছে বা ইমেজ আছে, এই জিনিসগুলোকে আমি একটা জায়গায় রাখলাম ব্যানারে, আর তারপর হচ্ছে যেই জিনিসগুলো ইমেজগুলো চেঞ্জ হচ্ছে বা স্লাইডারটা চেঞ্জ হচ্ছে এটাকে আমি আলাদা কম্পোনেন্টে রাখতে পারি। পারি তো? মোট কথা হচ্ছে একটা পেজকে আমি কয়েকটা কম্পোনেন্টে বিভক্ত করে নিতে পারি না স্যার? তাই তো। এখন মনে করেন আমার ইন্টারেক্টিভ করার প্রয়োজন কোন জায়গাটাতে, আমি জানি যে নেটবারটা যখন মোবাইল ভিউতে চলে যাবে তখন নেটবারের পুরো আইটেমগুলো আমি দেখাইতে পারবো না। যেমন হচ্ছে হোম, অ্যাবাউট, কন্টাক্ট, এগুলারে আমি কি করতে পারবো না, ফোন ডিভাইসে সরাসরি দেখাইতে পারবো না। তার জন্য আমার একটা বাটনের প্রয়োজন হবে ফোন ডিভাইসে এসে, রাইট? এই বাটনের উপরে যখন আমি ক্লিক করব তখন আমার কি হবে, ওই হোম, তারপরে অ্যাবাউট, কন্টাক্ট, এই জিনিসগুলো চলে আসবে, রাইট? এই জিনিসগুলো যদি চলে আসে তাহলে আমার ইন্টারেক্টিভ করার প্রয়োজন কোন কম্পোনেন্টটাতে? নেটবার কম্পোনেন্টটাতে না? নাকি? ওকে, নেটবারে। আর ফুটারে কি ইউজুয়ালি আমরা কোনো ইন্টারেক্টিভ কাজ করি? বলেন তো, করি না? করা যায়, কিন্তু আমরা কি মোস্ট অফ দ্য করি? সাপোজ মনে করেন আমার একটা ফুটারের মধ্যে জাস্ট কয়েকটা লিঙ্ক থাকে, যেই লিঙ্কটা আমি হচ্ছে সার্ভারেও ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে নেক্সট সার্ভার কম্পোনেন্ট ব্যবহার করতে পারি না, লিঙ্কে ক্লিক করলে চলে যাবে, রাইট? এটা ব্যবহার করতে পারি। তাহলে ফুটারে যদি আমি ইন্টারেক্টিভ কাজ না করি তাহলে ফুটারটাকে তো আমার হচ্ছে ক্লায়েন্ট করে লাভ নাই, রাইট? ওকে, এখন বিষয়টা মনে হইলো যেমন হচ্ছে
আমি আমার নেটবারটাকে ইন্টারেক্টিভ করলাম, ব্যানারে আমার ইন্টারেক্টিভ দরকার নাই সাপোজ, আর ইন্টারেক্টিভ দরকার কার কাছে, বা মনে করেন অ্যাবাউটের মধ্যে আমার হুকস ব্যবহার করা দরকার। তো হুকস যখনই আমার যেইখানে যেই কম্পোনেন্ট আমার ব্যবহার করতে হবে সেইটাই, সেই কম্পোনেন্টটাকে কি করতে হবে, ক্লায়েন্ট করে নিতে হবে। কি করে নিতে হবে, ক্লায়েন্ট করে নিতে হবে। এখন বলা হবে সেটা হচ্ছে আমার এই যে পুরো পেজ দেখেন, এই নেম্বারটা একটা খণ্ড, ব্যানারটা একটা খণ্ড, অ্যাবাউটটা একটা খণ্ড, ফুটারটা একটা খণ্ড। এখন এই প্রত্যেকটা কম্পোনেন্ট আছে কার ভিতরে, কোন পেজের আওতায় আছে বলেন তো? হোম পেজ। আমি কি কোনোভাবে হোম পেজকে আমি ক্লায়েন্ট করছি? হোম পেজকে কি আমি ক্লায়েন্ট করছি বলেন তো? ক্লায়েন্ট আমি করি নাই। তার মানে হোম পেজটা কিন্তু সার্ভারেই থাকবে, কিন্তু ক্লায়েন্টটা কোন জায়গাটা হবে, যে কম্পোনেন্ট গুলো হবে। অর্থাৎ আমার যেই পেজটা এখানে লোড হচ্ছে এটা হচ্ছে সার্ভারেই চলতেছে, কিন্তু আমার যদি এখান থেকে নেটবার বা এমন কোনো কম্পোনেন্ট যদি থাকে যেটাকে আমার ক্লায়েন্ট করা উচিত বা দরকার, সেইটাই জাস্ট কি হচ্ছে, ক্লায়েন্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলেন। ওকে, এখানে আসেন, এখান থেকে এসে আমি রিটার্নটাকে এখানে কেটে দিলাম। ওকে, রিটার্নটা আমার এখানে থাকা লাগবে। এখানে এসে সাপোজ মনে করেন আমি এখানে একটা বাটন নিলাম, তো বাটনের ভিতর বলে দিলাম হচ্ছে আমি সাবমিট। ওকে, এবং এখানে এসে বলে দিব কি, অন 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 ক্লিক। এই হচ্ছে আমার অন ক্লিক, বলে দিলাম হচ্ছে হ্যান্ডেল সাবমিট বলে দিলাম। বলে দেওয়ার পরে আমি এখানে এসে জাস্ট এই ফাংশনটাকে আমি উপরে ডিফাইন করি, এবং ডিফাইন করার পরে এখানে আসলাম, আমি বলে দিলাম হচ্ছে কনসোল ডট লগ ক্লিক। আউটপুটে চলে আসবো। আউটপুটে আসার পরে যদি আমি একটা রিলোড করি এবং একটা রিলোড করি, আরও একটা রিলোড করি, আরও রিলোড করি, দেখেন তো আমার ইরোর না, ইরোর আছে। বলতেছে ইভেন্ট হ্যান্ডলার্স ক্যান নট বি পাস টু ক্লায়েন্ট কম্পোনেন্ট props. If you need interactivity, consider converting part of this to a client component. প্রবলেমটা একেবারে হাতে কলমে বুঝতে পারছেন। আপনি একটা বাটন নিছেন, যে বাটনের উপর এখন আপনার ক্লিক করা উচিত। সো আপনি যখনই সার্ভার কম্পোনেন্ট এটাতে ক্লিক করতেছেন, তখনই সে আপনাকে একটা ইরর ধরাই দিচ্ছে, বলতেছে ভাই তোমার ইন্টারেক্টিভ করার দরকার হয়েছে, তুমি এই কম্পোনেন্টটাকে করে নাও হচ্ছে ক্লায়েন্ট কম্পোনেন্ট। কেন? কারণ সার্ভারের মধ্যে ইন্টারেক্টিভ করা যাবে না। ক্লিয়ার? এখন আমার এই বাটনে ক্লিক করতে হবে, আমার ক্লিক করতে হবে না, আমি একটা ওয়েবসাইট বানাবো, আমার কি ক্লিক করা লাগবে না? লাগবে। যখনই লাগবে তখনই আমরা কি করে নিব, এই কম্পোনেন্টটাকে করে দিব হচ্ছে ইউজ ক্লায়েন্ট। এখন যদি আমি এটাতে আসি, আসার পরে যদি আমি এইখানে যদি চলে আসি, আসার পরে একটা রিলোড দেই, এই হচ্ছে আমার সাবমিট চলে আসছে, কোনো এরর নাই। কনসোলে আমি গেলাম ফাঁকা, এবং যদি সাবমিটে ক্লিক করি, দেখেন তো ক্লিক লেখাটা আছে। এই যে ওভারঅল বিষয়টাকে বললাম, এই ওভারঅল বিষয়টাকে একজনের সুন্দর করে গুছিয়ে বলেন তো কি বলছি, বা কোন পারপাসে আমরা ক্লায়েন্ট কম্পোনেন্ট করব, বা কোন পারপাসে আমরা সার্ভার কম্পোনেন্ট ব্যবহার করব, বলেন তো। আমাদের যে কম্পোনেন্টগুলোতে আর কি ইন্টারেক্টিভ মানে কাজগুলো হবে ওই কম্পোনেন্টগুলোতে আমাদের সাথে ইউজ ক্লায়েন্ট করতে হবে, আর আমাদের যে মেন হোম পেজটা এটা তো সার্ভার সাইড রেন্ডারিংই হবে। হ্যাঁ, বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে নেই। সেটা হচ্ছে এখান থেকে আমি ইউজ ক্লায়েন্ট, আমি কখনো পেজের মধ্যে ইউজ ক্লায়েন্টটা রাখবো না, কারণ অ্যাপের এই পেজটা, অ্যাপটা এটা হোম পেজ না, অ্যাপ থেকে যে পেজ রাউটটা পাবে সেটা হচ্ছে হোম পাবে। সো আপনি যদি এখানে যদি আসেন, তাহলে এখানে হোম পাবে। আমার ইন্টারেক্টিভ কাজগুলো অফ করে দিতে হবে, এটাকে আমি কেটে দিলাম, এই অন ক্লিকটাকেও আমি কেটে দিলাম, এবং এখানে বলে দিলাম বাটন না, একটা S2 বলে দিলাম, দিস ইজ হোম পেজ। তাহলে এইটা হচ্ছে আমার হোম পেজ, রাইট? এখন এই হোম পেজের মধ্যে আমার তো অনেক কম্পোনেন্ট ব্যবহার করার প্রয়োজন হইতে পারে, রাইট? সো যদি প্রয়োজন হয় আপনি জাস্ট এখানে এসে বলে দেন হচ্ছে কম্পোনেন্ট। এই কম্পোনেন্টটাকে আমি বলে দিলাম এই হচ্ছে আমার কম্পোনেন্ট, এবং কম্পোনেন্টের ভিতরে এসে আপনি বলে দিতে পারেন, যেমন আমার এই হচ্ছে নেবার নেবার ডট জেএসএক্স আর এফ সি যদি বলে দেই, এই হচ্ছে আমার এইটা নেবার। এখন
আমার যদি এই পেজে হোম পেজে যদি নেমবারটাকে নিয়ে আসতে হয় তাহলে আমাকে কিভাবে নিয়ে আসতে হবে, এই পেজে যাব এবং এই পেজে এসে এই এইখানে এসে আমার নেমবারটাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে না স্যাররা? এই যে দেখেন আমি এটাকে ইনপুট করে নিয়ে আসলাম। এই যে দেখেন এখন কি দেখা যায়, নেমবার দেখা যাচ্ছে। এই পেজ থেকে নেমবারের কাছে গেছে এবং নেমবার থেকে এই লেখাটা আসছে না। ওকে, এখন এইখানে এসে মনে করেন এইখানে এসে আমার একটা বাটন প্রয়োজন হইলো যে এখানে আমার ক্লিক করা প্রয়োজন। সো এখান থেকে এসে আমি বললাম হচ্ছে টগল এবং এই বাটনে ক্লিক করব। সো ক্লিক করার পরে মনে করেন একটা ফাংশন বলে দিচ্ছি হ্যান্ডেল টগল। ওকে, এবং এই ফাংশনটাকে উপরে এসে ডিফাইন করে দিচ্ছি ফাংশন হ্যান্ডেল টগল। ফাংশন ক্লিক চলে আসলাম। আসার পরে যদি আমি এটাতে একটু খেয়াল করি এখনো আমার কাছে এরর আছে, এরর থাকারই কথা, কারণ আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার পেজ হচ্ছে এইটা এবং এই পেজ থেকে সেটা চলে গেছে নেববারের কাছে এবং নেববারে এসে এইটা পাচ্ছে। কিন্তু এটা যেহেতু পাচ্ছে এটা তো সার্ভার কম্পোনেন্ট, রাইট? এই নেববারটা আছে সার্ভার কম্পোনেন্টে, তাহলে আমাকে এই নেববারটাকে করে নিতে হবে কোনটা, কি কম্পোনেন্ট? ক্লায়েন্ট কম্পোনেন্ট। আমি জাস্ট এটাকে কেটে দেন বা এটা রাখেন, কোনো সমস্যা নাই, ইউজ ক্লায়েন্ট বলে দিব। বলে দেওয়ার পরে যদি আপনি আউটপুটে চলে আসেন, আউটপুটে আসার পরে যদি খেয়াল করেন ওই যে দেখেন টগল লেখাটা দেখা যায়, এখন আর এরর নাই। এখন বল কোন জায়গায়? হুম, হ্যাঁ, যদি আপনার এমন ইন্টারেক্টিভ করার প্রয়োজন হয় তাহলে আপনি এটাতে অবশ্যই এটা ব্যবহার করতে হবে। এবং এপিআই কল করার সময় বাটনে ক্লিক করা হয় না, পেজ লোড হওয়ার সাথে সাথে ডাটা আসে না, ডাটা তখন হচ্ছে এটাকে এপিআই কয়েকভাবে আপনি হচ্ছে এপিআই কল ক্লায়েন্ট সাইডেও করতে পারবেন এবং সার্ভার সাইডেও করতে পারবেন। সার্ভার সাইডের ক্লায়েন্ট মানে কিভাবে ডাটা ফেচ করতে হয় এটা আমি দেখাই দিব। সো দুইভাবে করতে হবে। মোট কথা হচ্ছে ইন্টারেক্টিভ যদি কাজ করার প্রয়োজন হয় তাহলে আপনি ব্যবহার করবেন ইউজ ক্লায়েন্ট, আর যদি প্রয়োজন না হয় তাহলে সার্ভারে রাখবেন। আপনি দেখতে পাচ্ছেন আমার এই পেজের আওতায় আছে হচ্ছে নেমবারটা, রাইট? এই পেজটা কি আমার ক্লায়েন্ট কম্পোনেন্ট, তাই না? এই পেজটা আমার ক্লায়েন্ট কম্পোনেন্ট, পেজটা ক্লায়েন্ট কম্পোনেন্ট না, কিন্তু পেজের ভিতরে যে একটা কম্পোনেন্ট আছে নেমবার কম্পোনেন্ট, এইটা হচ্ছে ক্লায়েন্ট কম্পোনেন্ট। ক্লিয়ার? সো আপনার যদি মনে করেন 10টা কম্পোনেন্ট আছে, 10টার মধ্যে 2 থেকে 3টা আপনার ইন্টারেক্ট করা প্রয়োজন, তাহলে আপনি 2-3টার ইন্টারেক্ট ক্লায়েন্ট করে নিতে পারেন, সেটাতে ওই পেজে কোনো প্রভাব পড়বে না, পেজটা সার্ভার কম্পোনেন্টেই থেকে যাবে। আর যদি মনে করেন যে আপনি মনে করেন 10টা কম্পোনেন্ট ব্যবহার করছেন কিন্তু 10টার মধ্যেই আপনার ইন্টারেক্টিভ প্রয়োজন, রাইট? তাহলে আপনি একেবারে পেজটারও সার্ভার করে দিতে পারেন, তাহলেই সবগুলা কি হয়ে যাবে, পেজটাকে ক্লায়েন্ট করে দিতে পারেন, তাহলে সবগুলা হয়ে যাবে ক্লায়েন্ট। বুঝা গেল? ওকে, এতটুকু যদি বুঝে থাকেন, এখন আসেন আমরা একটু ডাটাটাকে ফেচ করি। তো ডাটা ফেচ করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, ডাটা নামে ওনারা একটা ভেরিয়েবল নিছে অ্যাওয়েট, ফেচ মেথড ব্যবহার করছে এবং ফেচের ভিতরে ইউআরএলটাকে ওনারা দিয়ে দিচ্ছে, তাই তো? আমরা যে বিষয়টাকে করব, আমরাও এতটুকু জায়গা নিয়ে নিচ্ছি এবং নিয়ে যে চলে যাব মনে করেন নেববারের মধ্যে আমি ডাটাটাকে ফেচ করব। সো নেববারের মধ্যে যদি ডাটা ফেচ করতে হয় এখানে নিলাম, এ হচ্ছে ডাটা। ডাটার পরে অ্যাওয়েট দেওয়া এবং ফেচ, এই অ্যাওয়েটটা ইরোর কেন? ওকে, আমি এটাতে ব্যবহার করবো না, আমি নেববার কম্পোনেন্টে ব্যবহার করব। ওকে, হচ্ছে আমার নেববার কম্পোনেন্ট, এটাতে চলে আসলাম। এবং এইটা কি, এইখানে আমি আর কোনো ইন্টারেক্টিভ কাজে রাখবো না। সাপোজ আমি এটা প্রথমে হচ্ছে সার্ভার কম্পোনেন্টে ডাটাটাকে ফেচ করব, কেটে দিচ্ছি এবং এই ফাংশনকেও আমি কেটে দিই। ওকে, কেটে দিই, এখানে এসে বলে দিই h2 নাম্বার। এখন যদি চলে আসি, আসার পরে যদি খেয়াল করেন ওই যে ইরোর পাবেন, এররগুলো কেন দেখতে পাচ্ছেন, ওই যে দেখেন অ্যাওয়েটের জন্য এররগুলো আছে না। ওকে, এই অ্যাওয়েটগুলো যাওয়ার জন্য, অ্যাওয়েটগুলো আমি চাই না, মানে অ্যাওয়েটগুলো এররগুলো হচ্ছে, এররটাকে আমি চাই না, তাহলে কি করতে হবে, এসিং করতে হবে, মানে এটার যে প্যারেন্ট ফাংশনটা আছে তাকে করে দিতে হবে এসিং। সো এখানে এসে বলে দিলাম এসিং। যদি বলে দেই তাহলে এররটা চলে যাবে। এখন যদি আমি এটাতে আসি, আসার পরে যদি খেয়াল করে ওই যে দেখেন নেববার কম্পোনেন্ট দেখা যায়
এবং আপনি এখান থেকে আমাদের এই যে অ্যাওয়েট আমরা ফেচ মেথড ব্যবহার করব এবং কোন ইউআরএল থেকে ডাটাটাকে ফেচ করে আনবো সেই ইউআরএলটাকে আমার বলে দিতে হবে। সেই ইউআরএলটাকে যদি আমার বলে দিতে হয়, এই হচ্ছে আমার ডাটা ফেচিং। আমি জাস্ট এই ডামি প্রোডাক্ট থেকে ব্যবহার করব, এই ইউআরএলটাকে আমি নিয়ে গেলাম, নিয়ে যে জাস্ট এটাতে চলে আসলাম। আসার পরে যদি আমি এখান থেকে এটাকে বসাই দেই, বসাই দেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে একটু কনসোল করে নিব। দেখেন ডাটাটাকে অ্যাওয়েট করছি, ফেচ, এই ইউআরএল থেকে সেটা ফেচ করবে, রাইট। এবং এই যে ডাটাটা আছে, ডাটাটা ফেচ করলে আমার ডাটাটাকে জেসনে কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট করতে হবে? জেসনে কনভার্ট করতে হবে। জেসনে কনভার্ট করার পর এখন কোথায় আছে? পোস্টে আছে। তাহলে আমি যদি এখন কনসোল করি পোস্টকে, তাহলে কনসোলে পাওয়ার কথা আমার ডাটাটাকে। এই যে দেখেন ডাটা পাইছেন, এই যে দেখেন। কেন আমি কনসোলে পাচ্ছি, কেন আমি ব্রাউজারের কনসোলে পাচ্ছি না, সেই অ্যান্সারটা যে ওকে, সার্ভার সাইডের রেন্ডারিংটা সেটা আমার কিসে থাকে? কনসোলেই থাকে, অর্থাৎ হচ্ছে আমার কোড এডিটরের কনসোল, অর্থাৎ সার্ভারটা যেখানে আমার রান হচ্ছে সেইখানে আমাকে এটা দিয়ে দেয়। হ্যাঁ, আমি যদি এটাকে ক্লায়েন্ট করে দিই তাহলে দুই জায়গায় দেখতে পাবো। ওকে, ডাটা পেয়ে গেলাম। তাহলে পুটসের এই যে পোস্টের ভিতর থেকে আমার প্রোডাক্টটাকে নিতে হবে না? প্রোডাক্ট আমার একটা এরে, রাইট? ওকে, সো প্রোডাক্টের ভিতরে এই হচ্ছে আমার প্রোডাক্টটা আমার এরে আকারে আছে, কোনো সমস্যা নেই। আমরা কি করতাম? আমরা আগে ডাটা ফেস করার জন্য ইউজ এফেক্ট নিতাম, রাইট? ইউজ এফেক্ট নিয়ে তারপরে আমি ডাটা ফেস করতাম। সো ওইটা হচ্ছে ক্লায়েন্ট সাইডে, আর আমি এখানে কোনো ইউজ এফেক্ট ব্যবহার করি নাই। এটা হচ্ছে আমার সার্ভার সাইড রেন্ডারিং। এখন সার্ভার সাইডে এই যে ফেচ মেথডটা আমি ব্যবহার করলাম না, এইটা নর্মাল জাভাস্ক্রিপ্টের ফেচ। আমরা জাভাস্ক্রিপ্টে যে ফেচ মেথড আছে না, বা হচ্ছে ডাটা ফেচ করার জন্য যে ফেচ মেথড, এইটাই কিন্তু নেক্সট.জেএস এটার মধ্যে কিছু এক্সট্রা পাওয়ার দিছে। মানে এখানে ওনারা এটাকে নিয়ে একটু কাস্টমাইজ করছে, এবং সেটার ইয়াটা দেখাইতে পারলে ভালো হইতো আপনাদের, যে ও এই জিনিসটা যেটা সেটা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করা যাবে, আপনি এক্সজিএসও ব্যবহার করতে পারবেন, কিন্তু এই যদি সার্ভার সাইডে করতে হয় তাহলে আপনাকে ফেচ ব্যবহার করতে হবে। এবং আমি যদি এটার কাস্টমাইজার অপশনটাতে যদি যাইতে পারতাম তাহলে হয়তো বা বিষয়টা আরো ক্লিয়ার ভাবে দেখানো যেত। সার্ভার কম্পোনেন্ট, ওকে। If you're not using dynamic API anywhere else to route it to next bit static page can be updated using the page. If you do not want to response page, এখান থেকে এটার ডিটেলসটা, মানে ফেসটাকে, এটার নর্মাল ফেসই, কিন্তু এই ফেসটাকে ওনারা কিছু কাস্টমাইজ করছে এবং কেসের বিষয়গুলো রাখছে। আমরা এখন যে ডাটাগুলোকে আমরা পাইলাম, এই ডাটাগুলোকে কি এখন ইউআইতে শো করানো যাবে না বলেন তো? ওকে, তো আমি যে বিষয়টা করতে পারি সেটা হচ্ছে, মনে করেন আমার এই যে ডাটাগুলোকে আমি নিলাম, এটাকে নেববারে আছে, কোনো সমস্যা নাই। আমি এটার নামটাকে, এই কম্পোনেন্টের নামটাকে আমি চেঞ্জ করে দিব। আমি জাস্ট এইখান থেকে এটাকে এইটার মধ্যেই শো করাই দিই, আপনারা এটা করতে পারবেন আশা করি। আমি জাস্ট চলে যাই হচ্ছে টেইলওয়েন্ড সিএসএস কার্ড কম্পোনেন্টে যদি আমি চলে আসি, এই হচ্ছে আমার কার্ড, এবং একটা কার্ড নিয়ে নিচ্ছি। ওকে, মনে করেন এটাকেই নিব, এবং এইটাকে নিয়ে আমি হচ্ছে জেএসএক্স এ কনভার্ট করে দিচ্ছি, HTML টু জেএসএক্স। এবং যদি এখানে যদি আমি এটাতে চলে আসি, কেটে দিলাম, ওকে। এটাকে একটু কপি করে নিলাম, কপি করে নিয়ে নেববার কম্পোনেন্টটাকে কেটে দিয়ে আমি পুরোটাকে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে যদি চলে আসি, ওই যে দেখেন ডিজাইন দেখা যায়, রাইট? এখন আমি চাই আমার যে ডাটাগুলো আছে, আমার যতটা ডাটা আছে সেই ডাটাগুলোকে কি করা, ডাইনামিকলি দেখাক, রাইট? যতটা আমার এখানে ডাটা আছে, সো এই ডাটাগুলোকে যদি আমার শো করানোর প্রয়োজন হয়, তাহলে আমি এপিআই থেকে ডাটাটাকে পাচ্ছি হচ্ছে পোস্টের ভিতরে, তাই না? আমি এটাকে একটু কমেন্ট করে দিলাম, কমেন্ট করে দিয়ে আমি একেবারে নিচের দিকে চলে আসব। আসার পরে এই কনসোলটাকে যদি আমি এখান থেকে ওপেন করে দিই, তাহলে ডাটা, এই যে দেখেন ডাটা, এবং ডাটা থেকে একেবারে উপরের দিকে আমি চলে যাব। ওই 30টা ডাটা মনে হয় দেয় আর কি বাই ডিফল্ট ভাবে। 11, 8, এটা কত, 5, 4, 3, 2,
এবং এই হচ্ছে এক। তাহলে এই হচ্ছে প্রোডাক্টস। তাহলে আমি যদি পোস্ট ডট প্রোডাক্টস যদি দেই, না স্টেট নেওয়া লাগবে না। ওই যে স্টেট তো নিতেই পারবেন না, কারণ সার্ভার কম্পোনেন্ট তো স্টেট নেওয়াই যাবে না। ওকে, তো এই ডাটাটাকে এই হচ্ছে আমার বিষয়, এবং ডাটাটাকে এখন আমি সরাসরি পাচ্ছি, এবং ডাটাটাকে যেহেতু আমি পাই, এই যে দেখেন একটা অ্যারে আকারে পাচ্ছি, সেহেতু আমি পোস্ট ডট প্রোডাক্টটাকে ম্যাপ চালাই দিতে পারি। কিভাবে ম্যাপ চালাবো, জাস্ট এটাকে কপি করলাম, এখানে চলে আসলাম, এই ডিব্বার মধ্যে আমার পুরো ডিজাইনটা আছে, রাইট। এবং এইখানে এসে আমি বলে দিতে পারি সেটা হচ্ছে পোস্ট ডট প্রোডাক্ট ডট ম্যাপ, আমি তোমাকে ম্যাপ করব, এবং ম্যাপের এইখানে সরাসরি রিটার্ন করে দিলাম আমার এইটাকে। সো যতটা আমার প্রোডাক্ট থাকে ততবার আমার প্রোডাক্টটা রেন্ডার হয়ে যাবে, রিটার্ন হয়ে যাবে, রাইট। এখন যদি আমি এটাতে যদি আসি, ওই যে দেখেন, এই যে দেখেন ডাটা আছে। ওকে, এখন আমরা স্বাভাবিকভাবে কি করতাম, এগুলাকে পাশাপাশি নিতাম, অথবা হচ্ছে আমাদের ডিজাইনের পারপাসে আমরা এগুলাকে 3টা 4টা বা এমন করে রাখতাম। এই জিনিসগুলো আমরা করতে পারবো। সো এই প্রত্যেকটা আমার এখানে আমার ডাটাগুলো আমি পেয়ে যাচ্ছি, এবং ডাটাগুলো পেয়ে যাওয়ার পরে এখানে একটা ইরর দিচ্ছে, দেখেন ইচ ইরর নাও ওয়ার্নিং দিচ্ছে, ইচ চাইল্ড ইজ আ লিস্ট শুড হ্যাভ ইউনিক কি। ইউনিক কি আপনাকে দিতে হবে। সো ইউনিক কি দেওয়ার জন্য আমরা যে কাজটা করতে পারি, এইখানে এসে আমি বলে দিতে পারি কি, এবং আইটেম ডট আইডিটা বলে দিই, আইডিটা বলে দেওয়ার পরে দেখি ও আর ইরর দেয় কিনা। ইরর না, ওয়ার্নিং, এবং একটা রিলোড করলাম। রিলোড করার পরে যদি খেয়াল করেন আর ওয়ার্নিংটা সে দিচ্ছে না। এখানে আমরা ইন্ডেক্স নাম্বার দিতে পারতাম, ইন্ডেক্স নাম্বারটা আমরা তখন দিব যদি আমার কাছে বা আমার ডাটার কাছে কোনো ইউনিক আইডি না থাকে। একটা জিনিস খেয়াল করবেন, আমি যখন ডাটাটাকে ফেচ করে আনতেছি, আমার যখন ব্যাকএন্ড সার্ভার থেকে আমি ডাটাটাকে ফেচ করে আনতেছি, তখন এইটার আইডি হচ্ছে 1, রাইট। এবং নিচেরটা যদি চলে যায় আইডি কত, 2। একটার আইডির সাথে কি আরেকটার আইডি কখনো মিলতেছে? মিলে না। আমরা যখন মঙ্গোডিবি থেকে ডাটা নিয়ে আসি, তখন মঙ্গোডিবির প্রত্যেকটা ডাটা কিন্তু একটা ইউনিক আইডি দিয়ে থাকে, তাই না? ওকে, সো যে কোনো এপিআই আপনি তৈরি করেন না কেন, সবগুলার হচ্ছে আইডি ইউনিক ভাবে থাকে। সো এমন যদি ইউনিক আইডি আপনার কাছে থাকে, আপনার ও কি চাচ্ছে আসলে, ও এখানে চাচ্ছে হচ্ছে আপনি ওরে একটা কি দেন, এই কি এর ভিতরে ইউনিক একটা আইডি পাস করে দেন, মানে ও যেন বুঝে যে ও বারবার কি ডাইনামিক বিষয় রেন্ডার করতেছে। কি বিষয় রেন্ডার করতেছে? ডাইনামিক বিষয় রেন্ডার। কারণ প্রত্যেকবার তো আমার চেঞ্জ হচ্ছে, রাইট। প্রত্যেক ডাটা কি আমার এক? বলেন তো, এক না। সো এখান থেকে আমি এটাকে দিয়ে দিলাম। এখন যদি এটাকে আমার পাশাপাশি নেওয়ার প্রয়োজন হয়, তাহলে আমাকে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে এই পাশাপাশি নেওয়ার জন্য এইগুলার যে প্যারেন্ট আছে, এই প্যারেন্টকে সে ফ্লেক্স করে দিতে হবে না? ক্লাস নেম ফ্লেক্স, এখান থেকে আমি ফ্লেক্স করে দিলাম। ফ্লেক্স করে দেওয়ার পরে দেখেন সবগুলো আমার হয়ে গেছে। তো আমি তো সবগুলারে একেবারে পাশাপাশি নিয়ে যেতে চাই না, আমি চাই যেগুলোকে সে জায়গা দিতে পারবে সেগুলাই দেখ, তাই না? তার জন্য ব্যবহার করতে হবে ফ্লেক্স। কি স্যার? না, গ্রেড হচ্ছে 2 ডাইমেনশনে কাজ করে, আর ফ্লেক্স হচ্ছে 1 ডাইমেনশন, মানে ডাইমেনশন চেঞ্জ আর কি। হ্যাঁ, আমরা ফ্লেক্সে তো হচ্ছে এক অক্ষ বরাবর কাজ করি, রাইট, পাশাপাশি নেওয়ার জন্য, রাইট। কিন্তু গ্রিডে আপনি হচ্ছে এক্স অক্ষও হ্যান্ডেল করতে পারবেন এবং ওয়াই অক্ষও হ্যান্ডেল করতে পারবেন। ওকে, এখন দুইটার মাঝে, হ্যাঁ স্যার, এক্স্যাক্টলি ওইভাবেই। ওকে, হ্যাঁ হ্যাঁ, কোন রাউটটা, মানে ব্যাকএন্ডের ডাটা নিয়ে আসা? ব্যাকএন্ড ক্রিয়েট করুন, নেক্সট.জেএস দিয়ে ব্যাকএন্ড ক্রিয়েট করবেন। ব্যাকএন্ডের জন্য আপনার আলাদা কাজ করতে হবে স্যার, আপনার এপিআই নিয়ে কাজ করতে হবে, এখানে এপিআই বানাইতে হবে, এনভায়রনমেন্ট বানাইতে হবে। আচ্ছা, আমি চেষ্টা করবো দেখাই যাওয়ার, যদি হয়। এনভায়রনমেন্ট বানাইতে পারলে তো আমি পুরো আপনার এপিআই বানাই দিতে পারি ব্যাকএন্ডের। এই কোন জায়গায়? এই এপিআই নামে একটা ফোল্ডার হবে, জাস্ট এপিআই নামে একটা ফোল্ডার হবে, এই ফোল্ডারের ভিতরে যে আমার কাজ করতে হবে আর কি। দেখেন, এনভায়রনমেন্টের উনি কথা বলতেছে, এনভায়রনমেন্ট যদি আমার ক্রিয়েট করতে হয়, আমার মঙ্গুস কানেকশন করতে হবে, রাইট। মঙ্গুস বানাইতে হবে, রাউটস বানাইতে হবে, ইয়া বানাইতে হবে, ব্যাকএন্ডও চালানো। আচ্ছা, আমি চেষ্টা করবো, সমস্যা নেই, যেহেতু বলছেন। ওকে, আমি এটাতে চলে আসলাম। আশা করি এখন আমি জাস্ট এটাকে যদি একটু স্পেস দিতে চাই, তাহলে বলে দিতে পারি হচ্ছে জাস্টিফাই বিটুইন, জাস্টিফাই বিটুইন দিলেও ওকে। এবং গ্যাপ যদি দেওয়ার প্রয়োজন হয়, এত গ্যাপ আমার প্রয়োজন নাই, আমি জাস্টিফাই বিটুইন না দিই,
না দিয়ে আমি এখানে বলে দিই হচ্ছে গ্যাপ, এবং গ্যাপ বলে দিই হচ্ছে 5। এখন যদি আসি 5 পাওয়ার কথা, হ্যাঁ পাইছে। এখন দেখেন ইমেজের জায়গায় আমার ইমেজগুলো শো করাইতে হবে না, ইমেজে তো আমার ইমেজ শো করাইতে হবে, রাইট? এবং আমরা যদি একটু খেয়াল করি তাহলে এইখানে এসে আমার ইমেজ যদি শো করাইতে হয়, ইমেজটা কার ভিতরে আছে সেটাও আমার একটু দেখে নিতে হবে। তো এখানে এসে আমি কনসোল করলাম, এখানে এসে বলে দিই হচ্ছে আইটেম, আইটেমটাকে যদি আমি একটু লক করি তাহলে সে আমাকে আইটেমগুলো দেওয়ার কথা কনসোলে। এবং আমি জাস্ট এখানে আসলাম, একটা রিলোড করলাম, রিলোড করার পর যদি আমি একটু খেয়াল করি সামহাও এখান থেকে যদি আমি খেয়াল করি আইটেম কনসোলে গেট মেথড, এবং এখান থেকে একটু কনসোলে চলে যাই, কনসোলে কি আমার এখানে দেয় কিনা, না সে আমাকে ও কনসোল ডট লগ আইটেম হয়ে গেছে, প্রিন্ট করে দিছে। এটাকে রাখতে হবে কনসোল ডট লগ, এটাকে রাখতে হবে কার্লি ব্রেসেসের ভিতরে, রাইট? রেখে দিলাম কার্লি ব্রেসেসের ভিতরে। সো এটাকে যদি এখন আমার শো করাইতে হয় তাহলে এই হচ্ছে আমার থাম্বলাইন, এটাকে আমি কপি করব, কপি করার পরে আমি জাস্ট এখান থেকে হচ্ছে আমার ইমেজ, এই যে সোর্স, এই সোর্সটাকে কেটে দিব। সো এটার ভিতরে পাবো হচ্ছে আইটেম ডট থাম্বলাইন আকারে। এখন যদি আমি এটাতে চলে যাই, যাওয়ার পরে দেখেন সব ইমেজ চলে আসছে, আসছে ইমেজ। ওকে, সিমিলার পারপাস আগের মতো আগে যেভাবে করতাম এখনো এভাবেই করব, তাই না? কিন্তু আমাকে যে বিষয়টা করে নিতে হবে সেটা হচ্ছে আমরা যখন নেক্সট.জেএস ব্যবহার করব, আর নেক্সট.জেএসটাকে এই কারণে ব্যবহার করতেছি যেটা আমার একটা ফ্রেমওয়ার্ক, এখানে আমার কাজগুলো দ্রুত এবং হবে, এবং আমার কাজগুলো হবে অপটিমাইজ। কি হবে? অপটিমাইজ। তো অপটিমাইজ ওয়েতে যদি আপনার কাজ করতে হয় তাহলে আপনি আর এখানে নর্মাল ইমেজটাকে নেবেন না। নেক্সট.জেএস-এরই ইমেজ নামে একটা কম্পোনেন্ট আছে, এই যে ইমেজেস, এখানে যদি আসেন তাহলে ওনাদেরই ইমেজ নামে একটা কম্পোনেন্ট আছে। আপনাকে যদি ইমেজ শো করাইতে হয় তাহলে এই ইমেজ কম্পোনেন্ট দিয়ে কি করাইতে হবে, শো করাবেন। ক্লিয়ার? যদি খেয়াল করেন অ্যাকর্ডিং ইমেজ অ্যাকাউন্ট পজিশন অফ টাইপ ওয়েবসাইট নেক্সট ইমেজ কম্পোনেন্ট এক্সটেন্ড এইচটিএমএল এলিমেন্ট features for automatic image optimization, SEO optimization, size optimization, visual stability, faster page loads। দেখেন এখানে কি কি সুবিধা, অ্যাসেটস ফ্লেক্সিবিলিটি, সকল সুবিধা আপনি পাবেন কোনটা ব্যবহার করলে, এই ইমেজ কম্পোনেন্টটাকে ব্যবহার করলে, রাইট? ওকে, কোন জায়গায়, হ্যাঁ হ্যাঁ, এটা কিভাবে ব্যবহার করতে হবে আর কি, এটা মনে হয় এখানে দিয়ে দিচ্ছে আর কি নেক্সট ইমেজে। সো এখানে যদি আমরা আসি, আমরা যদি ইমেজ কম্পোনেন্ট আমাকে ব্যবহার করতে হয় তাহলে আমাকে প্রথমে যে কাজটা করে নিতে হবে সেটা হচ্ছে ইনপুট করে নিতে হবে না ইমেজ কম্পোনেন্টকে, ইম্পোর্ট ইমেজ। এটা কোন জায়গা থেকে আসছে, না নেক্সটের, কার, নেক্সটের বিল্ডিং। সো এখান থেকে আসার পরে এইখান থেকে এসে আমি জাস্ট বলে দিব এখন আর আমি ইমেজ ব্যবহার করব না, আমি ব্যবহার করব হচ্ছে ইমেজ কম্পোনেন্ট। কি কম্পোনেন্ট? ইমেজ কম্পোনেন্ট। ইমেজ কম্পোনেন্টের ভিতরে আমার সোর্স বলতে হবে, অর্ডার আমি এখান থেকে বলে দিলাম। বলে দেওয়ার পরে আমি এই ইমেজটাকে এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে যদি আমি এখানে যদি আসি, আসার পরে একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এরর। আমি ইমেজ কম্পোনেন্ট যখনই ব্যবহার করলাম তখনই কি দিয়ে দিল, এরর আমাকে দিয়ে দিল। দেখেন ইমেজ কম্পোনেন্ট সোর্সের মধ্যে আমি এটা ব্যবহার করছি এবং অল্টারে এটা বসাই দিছি। কিন্তু আপনি যদি এখান থেকে আসেন, আসার পরে আপনাকে যেভাবে প্রসেসে ব্যবহার করতে হবে, ওই যে দেখেন সোর্সে আপনার ইমেজের সোর্সটা বলে দিতে হবে, আর অল্টারে তো অল্টারটাই দিবেন। এইখানে প্রবলেম হয়েছে, আপনি এটা দেখতে পাবেন না, আপনাকে এখানে কিছু জিনিস দিতে হবে। কি মিসিং? আপনি দেখতে পাচ্ছেন ইমেজ সোর্স এখান থেকে দেওয়া আছে, এই যে ইউআরএলটা, এই যে ডামি জেসন থেকে আপনি নিছেন, ইজ মিসিং রিকোয়ার্ড উইথ প্রপার্টি। কে মিসিং আছে? কি মিসিং আছে? উইথ মিসিং আছে। তাহলে এই নেক্সট.জেএসে যখন আপনি ইমেজ দিবেন, ইমেজ শো করাবেন, তাহলে আপনাকে মাস্টলি আপনাকে উইথ দিয়ে দিতে হবে। ঠিক আছে, আমি বলে দিলাম উইথ হবে 500। এবং এখানে যদি আমি আসি, আসার পরে এখন দেখবেন আরেকটা এরর। এখন সে আমারে বলতেছে যে হাইট। ওকে, সো আমি এখানে চলে যাব এবং এখানে এসে বলে দিই হচ্ছে আমার হাইটটাকে আমি এতটুকু বলে দিলাম। বলে দেওয়ার পরে এখন যদি পেজটা রিলোড হয়, হাইট ইজ নট ডিফাইন্ড, হাউ, হাইট বলে দিছি, এটারে 500 বলি আর এটারে বলি এখানে, হ্যাঁ হ্যাঁ। এখন যদি আমি এটাতে আসি তাহলে এখন তো কাহিনী খতম। আরো
এতক্ষণ তো আমি সহজভাবে বুঝে ফেললাম যে উইথটা আমার মিসিং ছিল, হাইটটা আমার মিসিং ছিল, রাইট? এখনো আমারে কি দিল, এখনো আমারে বলতেছে ইনভ্যালিড সোর্স প্রপ, মানে আমি যেটা থেকে নিচ্ছি এইটা আবার ইনভ্যালিড। এবং এইটা দেখেন আমি কিন্তু ডাটাটাকে শো করাচ্ছি হচ্ছে একটা এপিআই থেকে। কোন জায়গা থেকে? এপিআই থেকে। এখন আমার এপিআইটা কি সিকিউর কিনা সেইটাও ওরা ওদের ওয়েবসাইটে চেকিং করতেছে এবং এটা এনশিওর করতেছে। দেখেন, বুঝতে পারছেন? আপনি এমন একটা এপিআই ব্যবহার করলেন যেটা কিনা সিকিউর না বা এরকম পারপাসে, এবং আপনি আপনার ইমেজ কম্পোনেন্টের মধ্যে উইথ দিলেন না হাইট দিলেন না, তো স্বাভাবিকভাবে কি হয়, উইথ হাইট যখন আমরা উল্লেখ না করি তখন আমাদের ইমেজ যতটুকু থাকে ততটুকু বসে যায় না? এখন বড় ছোট হয়ে যাওয়ার মানে একটা অপটিমাইজ হয়ে থাকে না, মানে একটা ইমেজ ছোট আর একটা ইমেজ বড় এমন একটা অবস্থা থাকে, তাই তো? সো আমার ওয়েবসাইটে তো কখনো এমনটা হতে দেওয়া যাবে না। সো আমরা যে বিষয়টা করব, অবশ্যই যেহেতু নেক্সট.জেএস হচ্ছে অপটিমাইজ হয়ে, এখন আপনার অপটিমাইজ দিয়ে যদি আপনার একটা ওয়েবসাইট বিল্ড করতে হয় তাহলে অবশ্যই ইমেজ কম্পোনেন্টের মধ্যে উইথ এবং হাইট তো দিতেই হবে। সাথে সাথে আপনি কোন ইউআরএল থেকে বা কোন এপিআই থেকে আপনি ডাটাটাকে নিচ্ছেন, এই এপিআইটার যেই সোর্সটা এটাকে আপনার ক্লিয়ার করে দিতে হবে। আমরা যে বিষয়টাকে করব, এই যে আমার ইরোর রাইট, এই যে দেখেন হোস্ট, এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে নেক্সট.জেএস আপনাকে কিছু জিনিস এখান থেকে প্রোভাইড করবে। দেখতে পাচ্ছেন পসিবল টু ওয়ে ফিক্স ইট, এটাকে কিভাবে ফিক্স করতে পারবেন। next.config.js add the protocol host name port path name to image remote pattern config net.js। আমি জাস্ট চলে যাব আমাদের ওয়েবসাইটে, দেখেন তো নেক্সট config.js নামে কোনো ফাইল আছে কিনা, মনে হয় নাই। আছে? নাই নেক্সট config.js, এই দেখেন। ওকে, এখানে চলে আসবে না, এখানে আসার পরে আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে ইমেজের ভিতরে এসে এগুলোকে আমার বসাইতে হবে। জাস্ট আমি এতটুকুকে নিলাম এবং নিয়ে যাওয়ার পরে আমি জাস্ট এটাকে বসিয়ে দিচ্ছি। এখান থেকে এসে যদি আমি এটাকে এখানে বসাই, বসানোর পরে আমাদের এখন এতটুকু বসানোর পরে আমি যদি এখানে চলে আসি, আসার পরে আমি এটাতে গেলাম, একটা রিলোড করলাম, কোনো চেঞ্জ, এইখান থেকে আমরা যে কাজটা করবো আমাদের হোস্ট নেমের জায়গায় আমরা এটাকে একটু বসাই দিব, কারণ আমাদের হোস্ট নেম হচ্ছে এইটা। এবং আমরা যদি খেয়াল করি আমাদের হোস্ট নেম হবে এইটা। ওকে, এবং যদি চলে আসি এখান থেকে আমার পাথ নেমটাকে আমি বলে দিলাম হচ্ছে স্টার, এটুকু বলে দিলাম, বলে দাও। এটা বুঝাই দিচ্ছি এখন, এটা একটু রিলেক্ট, হ্যাঁ দাঁড়ান আমি এটা বুঝাই দিচ্ছি, তার আগে আমি এটাকে একটু বসাই দিই। হচ্ছে আমার এইটা HTTPS আছে, পোর্ট নাম্বার এখানে আমার দিতে হবে। আমি যদি এখানে যদি একটু আসি, প্রোটোকল এবং ইমেজগুলো চলে আসবে। এখন আমরা এটাকে একটু বুঝাই দিচ্ছি। দেখেন, আপনি যখন আপনার একটা এপিআই থেকে ডাটাটাকে নিচ্ছেন এবং যখন ইমেজটাকে আপনি শো করাচ্ছেন, তখন আপনার এই যে এপিআইটা বা এটা কোন প্রোটোকলে রান হচ্ছে। আমাদের তো এখানে এইচটিটিপি থাকে না, এইচটিটিপি মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আরেকটা থাকে হচ্ছে এইচটিটিপিএস। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এইচটিটিপিএসটা হচ্ছে সিকিউর, মানে ডাটাটা কি থাকে সিকিউর, এবং এটা সিকিউর না। সো আমাদের এই প্রোটোকলটা বলতে হবে যে এটা কি এইচটিটিপি তে না এইচটিটিপিএস এ। তো প্রথমে আমরা কি বললাম, প্রোটোকলটাকে বললাম, রিমোট প্যাটার্নের মধ্যে প্রোটোকলটা বলে দিলাম। তারপরে এই যে হোস্ট নেম, আপনি যেই ইউআরএল থেকে এটা নিচ্ছেন তখন এটার তো একটা হোস্ট থাকে, রাইট? হোস্টিং থাকে। আপনি যদি এটাকে যদি আমি একটু কেটে দেই, এই দেখেন এখানে আমরা সিডিএন ডামি জেসন থেকে আমরা নিচ্ছিলাম না, আমরা কোন জায়গা থেকে নিয়ে যাচ্ছিলাম এটাকে একটু খেয়াল করেন। আমি যদি এই যে দেখেন ডামি জেসন থেকে নিচ্ছিলাম। ওকে, এই যে আমি হোস্ট নেমের আমাদের এইটা যেটাতে হোস্ট হচ্ছে, আমার যেইটাতে হোস্ট হচ্ছে, আমার যদি এইচটিটিপি ওনারা যদি এনাবল করে দেয় তাহলে এইচটিটিপিও আমার হবে। আর যদি এইচটিটিপি তে যদি না হয় তাহলে আমার এরর দেখাবে। ওই যে দেখেন এরর দেখাচ্ছে, এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখেন কি এইচটিটিপিএস আছে, এই যে এইচটিটিপিএস। আপনারা যখন এপিআই বাড়াবেন তখন আপনার হোস্ট নেমটা দিয়ে দিতে পারে। হোস্ট নেম কি, ওই যে যেটা আপনার একেবারে লোকাল সার্ভারের জন্য যেটা আছে না, এই নামটা আপনি প্রথমে বলে দিবেন। যেমন হচ্ছে এমন হইতে পারে যে যেমন আপনারা কোনো ই কমার্সের সার্ভার তৈরি করলেন, সার্ভার ডট তারপরে হচ্ছে হইতে পারে যে omit.com, এমন যদি কোনো ইয়া থাকে তাহলে এটা হবে কি সার্ভার ডট omit.com হবে আপনার হোস্ট নেম। ক্লিয়ার?
আর এটা যদি HTTPS এ চলে তাহলে তো এটা HTTPS আপনাকে বলে দিতেই হবে। এখানে যদি আমি HTTPS বলে দেই এবং যদি আমার এটা ঠিকঠাক থাকে, এখন আমরা দেখতে পাবো আমাদের এটা ঠিকঠাক হয়ে যাবে। এক্স্যাক্টলি, আপনারা এখানে চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, অপটি হ্যাঁ অপটিমাইজ ওয়েতে যদি আপনার বসাইতে হয় তাহলে আপনাকে এই ওয়েতে বসাইতে হবে। ক্লিয়ার? ডাটা ফিজিং বিষয়টা বুঝছি। ওকে, সো ডাটা ফিজিং বিষয়টা যদি এখন আমরা বুঝে থাকি, সেটা হচ্ছে আমরা সাধারণত যে বিষয়গুলো করতাম, আমরা আমাদের ওয়েবসাইটে ফন্ট ব্যবহার করতাম, ফন্ট প্রয়োজন হইতো। তো তো ফন্টের জন্য কি করতাম, আমরা গুগল ফন্টে যাইতাম অথবা হচ্ছে বা কোনো বা লোকাল ফন্ট আমরা ইনস্টল করে ব্যবহার করতাম, রাইট? এখন আপনাকে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে গুগল ফন্টও যদি আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করতেন, সেটা রিয়েক্টে যদি আপনি ব্যবহার করতেন, তাহলে ওই ফন্টটাকে গুগল ফন্ট থেকে এনে আপনাকে ব্যবহার করতে হতো, ইম্পোর্ট করে ব্যবহার করতে হতো। কিন্তু নেক্সট আপনাকে এখানে কিছু চমৎকার ফিচার্স দিচ্ছে, নেক্সট প্রতিনিয়তই চমৎকার ফিচার্স দিচ্ছে আপনাদের। সো আপনার যদি এখানে গুগল ফন্ট ব্যবহার করতে হয় তাহলে আপনাকে এক্সট্রা ভাবে কোনো গুগল ফন্ট ব্যবহার করতে হবে না, মানে লিঙ্ক এনে ব্যবহার করতে হবে না। পারপাসটা কি? না, ফন্ট অপটিমাইজেশন। নেক্সট ফন্ট অটোমেটিকলি অপটিমাইজ ইউর ফন্ট ইনক্লুডিং কাস্টম ফন্ট এন্ড রিমুভ এক্সটার্নাল নেটওয়ার্ক রিকোয়েস্ট। মানে দেখেন, আগে যখন আমরা আমাদের ওয়েবসাইটে ফন্ট ব্যবহার করতাম তখন ফন্টের জন্য একটা লিঙ্ক নিয়ে আসতাম, রাইট? আমার ওয়েবসাইটটা যখন রান হইতো তখন আমার ফন্টগুলো পাওয়ার জন্য ওই লিঙ্কে চলে যাইতো, এবং ওই লিঙ্কে যে তারপরে আমার প্রসেসটা হয়ে তারপরে আমার কাজটা করতো না, তাই তো? সেই অনুযায়ী ফন্ট পাইতো, তো গুগলের কাছ থেকে যেহেতু লিঙ্ক আপ ছিল সেই অনুযায়ী কাজ করতো। কিন্তু নেক্সট.js এটার দরকার নাই। নেক্সট.js আপনাকে এই ফন্টগুলো দেয়, গুগল ফন্টগুলো দেয় অটোমেটিকলি সেলফ হোস্ট এনি গুগল ফন্ট। আপনাকে ফন্ট ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফন্টটাকে ইম্পোর্ট করে নিতে হবে। কি করে নিতে হবে? ফন্টটাকে ইম্পোর্ট করে নিতে হবে। দেখেন, আমি জাস্ট এখানে এসে এটাকে ব্যবহার করতেছি, আমি ইন্টার ফন্টটাকে ব্যবহার করতেছি, অন্য ফন্টও ব্যবহার করে দেখাবো, কোনো সমস্যা নাই। ওকে, এই হচ্ছে নেববার, এখানে আসলাম, এই ফন্টটাকে আমি নিলাম, ইম্পোর্ট ইন্টার। আপনার জাস্ট ফন্টের নামটা বলতে হবে। এই ফন্টের নামটা কি? এন্টার। এবং এই ফন্টটা আসতেছে কোন জায়গা থেকে? নেক্সট ফন্ট গুগল থেকে। এই যে গুগলের ফন্টগুলা, এখান থেকে আপনার এক্সটার্নাল কোনো রিকোয়েস্ট করার দরকার নাই। কেন রিকোয়েস্ট করার দরকার নেই? যেমন আগে যখন আমরা ব্যবহার করতাম তখন আমাদের এই যে গুগলের ফন্টটাকে নিয়ে এসে আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতাম, স্বাভাবিকভাবে আমার ওয়েবসাইটটা লোড হওয়ার সাথে সাথে আমরা ওই গুগল ফন্টে চলে যেতাম এবং গুগল ফন্ট অনুযায়ী সে ফন্টটা দেখাইতো। কিন্তু এই যে এক্সটার্নাল রিকোয়েস্ট, এটারও কোনো দরকার নাই। নেক্সট এটাকে অপটিমাইজ করে দিচ্ছে। নেক্সট ফন্টের ভিতরে এই গুগল থেকে সেই ইন্টারটাকে নিয়ে নিচ্ছে। আমরা যেহেতু এখানে ডিস্ট্রাকচারিং বিষয়টা জানি, তাহলে আমরা জানি যে আমার যদি একাধিক অবজেক্ট থাকে, এই অবজেক্টের প্রপার্টি থেকে কোনো একটা প্রপার্টির নামকে কার্লি ব্রেসেস দিয়ে এনে দেওয়া মানে হচ্ছে অবজেক্ট ডিস্ট্রাকচারিং করা, রাইট? সো এই গুগলে তো আরো অনেক ফন্ট আছে, রাইট? সো এই ফন্টগুলোর থেকে জাস্ট ইন্টার ফন্টটাকে বের করে নিয়ে আসলাম। এটার জন্য আমার আলাদা কোনো ওয়েতে যাওয়ার প্রয়োজন হইল না, আলাদা কোনো রিকোয়েস্ট করার প্রয়োজন হইল না। তারপরে আমাকে কি করতে হবে? আমাকে যে কাজটা করতে হবে, আমি যে ফন্টটা নিলাম এই ফন্টটার সাবসেট সেট করে দিতে হবে এবং ডিসপ্লেতে এটা আমার সেট করে দিতে হবে, এবং ফন্টের ওয়েদের রঙগুলো প্রয়োজন হয়। যেমন আপনারা ফন্ট দেখেন না, ফন্টের বিভিন্ন রকমের স্টাইল, বিভিন্ন রকমের বিষয়। এখান থেকে আমি জাস্ট এটাকে নিব এবং জাস্ট এইখান থেকে এসে আমি এইখানে বলে দিলাম, এবং বলে দেওয়ার পর কোন কম্পোনেন্ট, কোনটা স্যার? হ্যাঁ, শুধু ন্যাপবারের জন্য। এটাকে যদি আপনি লেআউটে বলে দেন, এই লেআউটটা আমার মেইন না, এই লেআউটে যদি বলে দেন তাহলে সকল কম্পোনেন্টের জন্য। ক্লিয়ার? যেখানে প্রয়োজন আবার এটাকে এক্সপোর্ট ইম্পোর্টও করে নেওয়া যায়, কোনো সমস্যা নাই। এখন এসে আমি জাস্ট এই যে ইন্টার নামক ফন্টটা, রাইট, এই ইন্টার নামক ফন্টটাকে নিয়ে আমার ফন্টগুলো কোথায় কোথায় ব্যবহার আছে, এই হচ্ছে আমার H5টা, এবং H5-এ এসে আমি যদি এখানে বলে দেই ফন্ট, এইখান থেকে আমার ক্লাস নেম ব্যবহার করতে হবে, এখানে ওনারা ক্লাস নেম ব্যবহার করে দিছে, এই যে ইন্টার ক্লাস নেম। সো আমি জাস্ট যে বিষয়টাকে করে নিব, এটাকে একটু কার্লি ব্রেসেসের ভিতরে রেখে দিব। কেন? কারণ আমার ব্যাকটিক ব্যবহার করতে হবে। এই হচ্ছে আমার ব্যাকটিক, এখানে ওকে ব্যাকটিক ভুল জায়গায় দিছি, এই হচ্ছে আমার ব্যাকটিক।
এবং এখানে এসে আমি ডাইনামিক্যালি বলে দিতে পারি যে ইন্টারটা আমার উপর থেকে আসবে, এই হচ্ছে আমার ইন্টার ডট ক্লাস নেম বলে দিলাম। বলে দেওয়ার পর যদি আমি আমার ওয়েবসাইটে চলে আসি, আসার পরে জাস্ট আমি এখান থেকে যদি একটু খেয়াল করে একটা রিলোড করে নিব প্রয়োজন হইলে, এবং রিলোড করার পরে আমি একটু ইন্সপেক্ট করব যে আসলে আমার এই ফোনটা ঠিকঠাক ভাবে পাইলো কিনা। এই দেখেন ইন্টারফোনটা আছে কিনা দেখেন তো। আমি এটাকে একটু অফ করে দিই, দেখেন স্টাইল চেঞ্জ হয়, দেখেন স্টাইল চেঞ্জ হয়েছে, ইন্টারফোনটা বয়ে যাচ্ছে। এখন বিষয় হচ্ছে আমি ইন্টারফোন ব্যবহার করছি, এখন যদি আমার পপিন্স ফোন ব্যবহার করার প্রয়োজন হয়, মোস্ট অফ দ্য টাইম আমরা এই ফোনটাই ব্যবহার করে থাকি। পপিন্স কেন ভাই, যেই কোনো ফোন যদি আমার প্রয়োজন হয় আমাকে জাস্ট কি করে নিতে হবে, ওই ফোনটাকে নিয়ে আসতে হবে। গুগল ফন্টে কেমন লেখা সেটা আপনি খুঁজে পাবেন কই, আপনি তো জাস্ট এখানে লিখবেন, আপনারাই তো সাজেস্ট করতেছে এই যে পপিন্স, মানে প্রত্যেকটা ফন্টের নামটা প্রথম লেটারটা হচ্ছে ক্যাপিটাল করে নেবেন, ক্লিয়ার? ওকে, প্রয়োজন হইলে ওইখান থেকে এসে ওই ডকুমেন্টেশনে সার্চ করে নেবেন যে প্রত্যেকটা ফন্টের নাম কিভাবে আছে। দেখেন এই পপিন্স ফন্টটাকে যে আমি নিলাম, এই পপিন্স ফন্টটাকে তো আমরা এখানে ব্যবহার করতে হবে, এখানে ইন্টার কি আর আছে? নাই, এই পপিন্সটাকে এখানে বলে দিলাম, আর এটার নামটাও আমি চেঞ্জ করে দিই, সেটা হচ্ছে পপিন্স। তাহলে এই পপিন্সটা চলে যাবে কোথায়, ওই যে দেখেন এই ইন্টার জায়গায় এই পপিন্সটাকে আমি এখানে বসাই দিলাম। এটা তো আপনার প্রত্যেক জায়গায় যদি ব্যবহার করতে হয় আর কি, প্রত্যেক, আপনি কি এমন মুস্তফা কেমন করেন, বিভিন্ন কম্পোনেন্ট বানিয়ে নেন না, বা একটা জায়গা হয়ে যায় না, তখন ব্যবহার করে দেন। এখন এসে আপনি যদি এটাতে খেয়াল করেন, এবং এটা আপনার কাছে একটু প্রথম দিকে প্যারা মনে হবে কেন, কারণ দেখেন আমরা জাস্ট হচ্ছে একটা ইমেজ ট্যাগ নেই, ইমেজ ট্যাগ নিয়ে আমি জাস্ট ইমেজ বসাই দিই, ইমেজ পেয়ে যায়, খুশি। কিন্তু এই যে নেক্সট.js এসে কিন্তু আপনার অপটিমাইজ যদি করতে হয়, তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হয়, রাইট? আমার উইথ সেট আপ করে দিতে হবে, আমার হাইট সেট আপ করে দিতে হবে, আমার অল্টার দিতে হবে মাস্ট, আমাকে ব্যবহার করতে হবে ওই যে আমি কোন হোস্ট নেম থেকে আমি এই পেটা নিচ্ছি, সো প্রত্যেকটা বিষয় আমার দিয়ে দিতে হবে, এবং এটা যেহেতু অপটিমাইজ হয়ে আপনাকে এটা করতেই হবে, এবং চোরামি করার কোনো অপশন আপাতত নাই যদি আপনার অপটিমাইজ করতে হয়। এখন যদি আমি চলে আসি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাকে আরেকটা এরর দিছে, মানে পপিন্সের ক্ষেত্রেও আমাকে বলতেছে যে মিসিং উইথ ফর ফন্ট পপিন্স, যেমন ফন্টের বিভিন্ন থাকে না, 100 200 300, যেমন হচ্ছে নর্মাল, মিডিয়াম, এই জিনিসগুলা। ইন্টার ফন্টের ক্ষেত্রে এই জিনিসগুলো প্রয়োজন হয় নাই, ও এররও দেয় নাই, কিন্তু পপিন্সের ক্ষেত্রে এগুলার দরকার আছে, এগুলো আপনার দিতে হবে। সেগুলোকে যদি দিতে হয়, কিভাবে দিতে হয় বিষয়টা এখান থেকে দেখে নেন, সেটা হচ্ছে ওই যে দেখেন উইথ আপনি উল্লেখ করে দিতে পারেন। এখন বলতে পারেন স্যার আমি কি শুধুমাত্র ওই ফন্টটাকে ওই উইথের জন্যই ব্যবহার করবো কিনা, আমি তো একাধিক ব্যবহার করতে পারি, রাইট? তাহলে ওই যে দেখেন অ্যারে দিয়ে, এই অ্যারে দিতে হবে, অ্যারে দিয়ে কি করতে পারেন, এগুলোকে ব্যবহার করতে পারেন। আবার ফন্টের বিভিন্ন স্টাইল থাকে না, আমরা তো ইটালিক যদি হয়, নর্মাল যদি হয়, বা এমন যদি হয়, রাইট? এটাকেও কি মানে মাল্টিপল যদি ব্যবহার করতে হয়, তাহলে আপনাকে অ্যারে দিয়েই কি করতে হবে, ব্যবহার করতে হবে। তো সিমিলার ভাবে মনে করেন আমি এখান থেকে উইথ রেখে নিলাম, নিয়ে জাস্ট এটাতে চলে আসলাম, কোথায় বসাইতে হবে বলেন তো, ডিসপ্লের নিচে বসাই দিতে পারি, অথবা পপিন্সের ভিতরে এখানে একটা জায়গায় বসাই দিলেই হবে। এখন যদি আমি এটা চলে আসি, দেখেন আমার ফোন ঠিকঠাক আছে, 400-তে আছে, এই যে সিমিলার ভাবে আমার আছে। সো প্রত্যেকটা জিনিস ওনারা কেন বলছে যে ফন্ট অপটিমাইজ, ভিডিও অপটিমাইজ, ইমেজ অপটিমাইজ, এবং প্রত্যেকটা জিনিস অপটিমাইজ, এবং হচ্ছে আপনার যে ডাটা যদি ফেচ করে আনতে হয় সেটাও ওনারা বলে দিচ্ছে, ভাই তুমি সার্ভারে ডাটা ফেচ করতে পারো, কোনো সমস্যা নাই। এবং প্রত্যেকটা বিষয়, এবং রাউটিং এর ক্ষেত্রে কত চমৎকার চমৎকার আমরা ফিচার্স পাইছি, সেটা তো বড় অপেক্ষা রাখে না। সো এই প্রত্যেকটা বিষয় যদি আমি অপটিমাইজ করতে পারি, স্বাভাবিকভাবে আমার ওয়েবসাইট তো অবশ্যই ফাস্ট হবে, রাইট? এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা মেটাডাটা নিয়েও আমরা আলোচনা করছি, এবং এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারি। আমরা লোডিংও মনে হয় দেখছিলাম, এই যে লোডিং এর যে জিনিসগুলো আমাদের আলাদাভাবে প্রয়োজন নাই, এই জিনিসগুলো আমরা করতে পারি। আমি যে বিষয়টাকে করব সেটা হচ্ছে, আজকে আমি এতটুকুই রাখলাম আপনাদের। তাহলে যেহেতু বারবার করে বলতেছেন যে একটা ছোটখাটো একটা প্রজেক্ট ছোটখাটো একটু স্টার্ট করে দেখাইতে, আমি করাবো। আর যদি আমি পারি তাহলে আপনাদের হচ্ছে ব্যাকএন্ডার এপিটাও কিভাবে ক্রিয়েট করতে হয়, সেটআপটা এটাও না হয় একটু দেখাই দিলাম, প্রয়োজন একটা ছোট টুডু করে দিলাম আর কি, ঠিক আছে? মানে ওই এইটাতে ফুল স্টেক একটা টুডু বানাই দিলাম প্রয়োজন হলে, যদি পারি আর কি। কারণ আমরা তো সকল ডাটাবেজে
আমরা তো সকল ডাটাবেজ হচ্ছে ক্রুড অপারেশনই করি নাকি? ওকে, ঠিক আছে। সো ক্রুড করে দিলে সবকিছুই করে ফেলতে পারবেন, কিন্তু সেটআপটা রেডি করাটা একটু বিষয় আর কি। সো আমি এখান থেকে এটাকে সেভ করে দিচ্ছি ভিডিওটা।